সার্বভৌমত্ব রক্ষায় বিমান বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার আহ্বান প্রধানমন্ত্রীর। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রেখে সন্ত্রাস বিরোধী আইনের সংশোধনী পাস। এবং সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা, ভোট 12ই মে। আসসালামু আলাইকুম। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি কনুত শিকদার। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। সকালে জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে দেশের আকাশ সীমার সার্বিক নিরাপত্তা, জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থার শক্তিশালীকরণ, দুর্যোগ মোকাবেলায় জনসেবামূলক কাজ অব্যাহত রাখা ইত্যাদি বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। এ সময় বিমান বাহিনীর প্রধান বিমান বাহিনীর বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবগত করেন। প্রধানমন্ত্রী সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ বিমান বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার আহ্বান জানান। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রেখে সন্ত্রাস বিরোধী আইনের সংশোধনী অধ্যাদেশ বিল 2026 জাতীয় সংসদে পাশ হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ আজ এই আইনটি সংসদে উত্থাপন করলে সর্বসম্মত কণ্ঠ ভোটে এটি পাশ হয়। এর ফলে এখন থেকে কোনো ব্যক্তি বা সত্তা, অর্থাৎ রাজনৈতিক দল বা সংগঠনকেও সন্ত্রাসে জড়িত অভিযোগে নিষিদ্ধ করতে পারবে সরকার। দলটির নেতাকর্মীদেরও বিচারের আওতায় আনতে পারবে। এমনকি অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাদের কোনো কার্যক্রম প্রচার করা যাবে না। কোনো নিষিদ্ধ সংগঠন বা দলকে অর্থ, আশ্রয় বা সহায়তা করলে কঠোর শাস্তির বিধান বাড়ানো হয়েছে। সন্ত্রাস বিরোধী পরিবেশ সংকট মোকাবেলায় তরুণ প্রজন্মকে যুক্ত করার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে দুদিনব্যাপী সবুজ জ্বালানি অলিম্পিয়াড 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। বলেন, পরিবেশ সমস্যা এমন একটি বৈশ্বিক চ্যালেঞ্জ যা মানুষ সমস্যায় আক্রান্ত হওয়ার আগে পুরোপুরি উপলব্ধি করতে পারে না। ফলে এ বিষয়ে জনসচেতনতা সৃষ্টি ও প্রজন্মান্তরে তা ছড়িয়ে দেয়া এখন সময়ের দাবি। ভবিষ্যৎ নীতি নির্ধারক হিসাবে আজকে তোমরা যারা এখানে উপস্থিত হয়েছো, আমি মনে করি শুধুমাত্র পরিবেশ বিজ্ঞানের মধ্যে নিজের মনোযোগটাকে আটকে না রেখে এই সোশিও পলিটিক্যাল ইকোসিস্টেমটা এই মুহূর্তে কি অবস্থায় আছে এর সঙ্গে আমি মনে করি লিঙ্ক করে আপনাদের নলেজটা দেওয়া উচিত। তাহলে ওদের নলেজটা কিন্তু আরো বেশি কাজে লাগবে। তাদের একটা পিওর সায়েন্টিস্টের মতো নলেজটা আটকে থাকে। আলটিমেটলি কিন্তু সভ্যতার প্রতি, প্রজাতি হিসাবে মানুষের প্রতি এবং এই বসুন্ধরাতে, এই পৃথিবীতে সব ধরনের যে প্রাণী আছে, উদ্ভিদ সহ সবার জন্য কিন্তু ঝুঁকিটা তৈরি হচ্ছে। ফলে পলিটিক্সের সঙ্গে পরিবেশের এই সচেতনতার যে লিঙ্কটা হয়েছে, আমি আপনাদেরকে অনুরোধ করবো খুব পিওর একাডেমিক ডিসকাশনটা না করে আপনারা এটার সঙ্গে লিঙ্ক করে দিলে ওদের জ্ঞানটা আমি মনে করি অনেক বেশি অ্যাপ্লাইড নলেজে যেতে পারবে, একটা প্রয়োগযোগ্য জ্ঞানে ধরা যেতে পারবে। কার্বন ট্রেডিং সিস্টেমে বাংলাদেশ এখনও ফ্রেমওয়ার্ক করতে পারেনি বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। আজ সচিবালয়ে ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মার সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি একথা জানান। এ সময় ভারত হয়ে নেপালের বিদ্যুৎ আমদানির সক্ষমতা কিভাবে আরও বাড়ানো যায় সে বিষয়ে ভারতের হাই কমিশনারের সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানান পরিবেশ মন্ত্রী। তিনি জানান, নেপাল বাংলাদেশকে আরও বেশি জলবিদ্যুৎ দিতে চায়। নেপাল আরো বেশি করে আমাদের কাছে বিক্রি করতে চায়, কিন্তু সেটা তো ইন্ডিয়ার মাধ্যমে আসতে হবে। তো ট্রান্সমিশন লাইনের ইস্যুটা আছে, আর ইন্ডিয়া নিজেও রিনিউয়েবল এনার্জিতে অনেক ভালো করতেছে। তো সেখানে বলতেছে যে দে ক্যান কোঅপারেট, কিন্তু এটা তো আমাদের এনার্জি মিনিস্ট্রির বিষয়, আমার তো না। শুধু আমার সাথে যে কথা হয়েছে যে নেপাল থেকে নেপালে যে আরো বেশি দিতে চায় সেটা কিভাবে ট্রান্সমিশন করানো যায়, বাড়ানো যায়। ওইটা এনভায়রনমেন্টে অন্তত ইস্যু আছে অন্তত 50টা। তো এখানে
ওই তো ক্লাইমেট চেঞ্জ, কার্বন ট্রেডিং, তারপরে ফরেস্ট, আমাদের বাঘ নিয়ে একটা অ্যাগ্রিমেন্ট আছে, আমাদের হাতি নিয়ে একটা অ্যাগ্রিমেন্ট আছে। তো এখানে অনেকগুলো অ্যাগ্রিমেন্ট আছে যেগুলি মানে কাজ করতেছে, কিন্তু আরো অ্যাক্সিলারেট করা দরকার আছে। জলবায়ু দূষণের মেন হলো ওরা অলরেডি কার্বন ট্রেডিংটা ইন্টারন্যাশনালি খুব ভালো করতেছে। আমরা এখনো ফ্রেমওয়ার্কও ঠিকমতো করতে পারিনি। তো যদি ওদেরটা আমরা ফলো করতে পারি, যেমন একটা কথা বলতে দরকার হলে আমরা যদি কোনো একটা ডেলিগেশন পাঠাই, ওদেরকে ভালো করি, তারা বলে দিবে কিভাবে এই ফ্রেমওয়ার্কটা করা যায়, ট্রেডিং শুরু করা যায়, এগুলি। ইলিশ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধির জন্য বিজ্ঞানীদের আরও সক্রিয়ভাবে গবেষণায় যুক্ত হতে হবে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। বিকেলে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল অডিটোরিয়ামে ইলিশ গবেষণা, অর্জিত সাফল্য, জাটকা সংরক্ষণ ও ভবিষ্যৎ করণীয় শীর্ষক কর্মশালায় তিনি এই মন্তব্য করেন। মন্ত্রী বলেন, ইলিশের স্বাদ ও গুণগত মান অক্ষুণ্ণ রেখে উৎপাদন আরও বাড়ানোর উপায় খুঁজে বের করতে বিজ্ঞানীদের গবেষণা করতে হবে। এ সময় বিশেষ অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, জাটকা ধরা সম্পূর্ণভাবে বন্ধ করা গেলে ইলিশের উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। আপনারা যারা বিজ্ঞানী আছেন এখানে, আপনারা সমাধান বের করবেন। আমরা সরকারের যেহেতু একটা নির্দিষ্ট জায়গাতে আছি, আপনারা যে সমাধান দেবেন, সমাধান বের করবেন, এটাই আমাদের কাজ, সেটাকে ইমপ্লিমেন্ট করানো। অন্তত এই সরকারের আমলে আমি আপনাদেরকে কথা দিয়ে দিচ্ছি, বিজ্ঞানীরা যা পরামর্শ দেবে ওই পরামর্শ অনুযায়ী আমরা এগিয়ে যেতে চাই। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী 12ই মে অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ এই তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ 21 এপ্রিল। মনোনয়নপত্র যাচাই বাছাই হবে 22 ও 23 এপ্রিল। সচিব জানান, আপিল দায়েরের তারিখ নির্ধারণ করা হয়েছে 26 এপ্রিল। আপিল নিষ্পত্তি হবে 27 ও 28 এপ্রিল। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় 29 এপ্রিল এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে 30 এপ্রিল। এ সময় সংরক্ষিত নারী আসনের বন্টন প্রসঙ্গে ইসির সিনিয়র সচিব বলেন, বিএনপি ও তাদের জোটের জন্য 36টি আসন নির্ধারণ করা হয়েছে। এছাড়া জামায়াতে ইসলামী ও তাদের জোট পাবে 13টি আসন, আর স্বতন্ত্র প্রার্থীদের জন্য রাখা হয়েছে 1টি আসন। বিএনপি এবং তার জোটের ভিতরে 3 দল আছেন, গণ অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন এবং বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি। এনাদের 36টা। জনাব মনির হোসেন, উনি আছেন নির্বাচন পরিচালনা অধিশাখার দায়িত্বে, উনি সহকারী রিটার্নিং অফিসার, এবং আমরা 4 জন পোলিং অফিসারকে এই দায়িত্বে নিয়োজিত করেছি। এবার পুষ্টি চিনি গুঁড়া চাল নিবেদিত জেলা সংবাদ। পুলিশের প্রধান দায়িত্ব জনগণের নিরাপত্তা ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় কাজ করা, এমন মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক আলী হোসেন ফকির। দুপুরে রাজশাহীর সারদায় প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জনগণের আস্থা অর্জনই পুলিশের সবচেয়ে বড় শক্তি। সে লক্ষ্যেই বাহিনীর সবাইকে কাজ করতে হবে। এর আগে তিনি 41তম ক্যাডেট এসআইদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। এবারের কুচকাওয়াজে 5 নারীসহ 209 জন শিক্ষানবিশ ক্যাডেট এসআই অংশ নেন। ক্যাডেট পরিদর্শন শেষে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন আইজিপি। তোমরা আজ শুধু একটি চাকরিতে যোগ দিচ্ছ না, বরং একটি মহান সেবামূলক পেশায় আত্মনিয়োগ করছো। এই পেশার মূল মন্ত্র হল সেবাই ধর্ম। মানুষের পাশে দাঁড়ানো, বিপদে আপদে সহায়তা করা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, এই মূল্যবোধ ধারণ করিয়েই এগিয়ে যেতে হবে। আমি আশা করি তোমরা তোমাদের দায়িত্ব পালনে সর্বদা পেশাদারিত্ব, শৃঙ্খলা, দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবে এবং বাংলাদেশ পুলিশের সুনাম অক্ষুণ্ণ রাখবে। রাত পোহালেই অনুষ্ঠিত হতে যাচ্ছে শেরপুর 3 আসনের স্থগিত হওয়া জাতীয় সংসদ নির্বাচন। সকাল 7টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলবে বিকেল 4টা পর্যন্ত। ইতিমধ্যে নির্বাচনকে কেন্দ্র করে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি।
সকাল থেকেই কেন্দ্রগুলোতে পাঠানো হয়েছে ভোটের সরঞ্জাম। এবারে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেল, জামায়াতের প্রার্থী আলহাজ মাসুদুর রহমান এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের মনোনীত প্রার্থী মিজানুর রহমান। এদিকে নির্বাচনকে ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। মোতায়েন করা হয়েছে বিজিবি, র্যাব, পুলিশ ও সেনাবাহিনী। এছাড়া নির্বাহী ও বিচারিক ম্যাজিস্ট্রেট সহ পর্যবেক্ষকরাও দায়িত্ব পালন করবেন। এর আগে জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে গত 12 ফেব্রুয়ারি এই আসনের নির্বাচন স্থগিত করা হয়েছিল। পরে নতুন তফসিল অনুযায়ী 9 এপ্রিল ভোট গ্রহণের দিন ধার্য করা হয়। 7:30 হতে বিকাল 4:30 পর্যন্ত বিরতি ভোট গ্রহণ চলবে। সেই ভোট গ্রহণের সুষ্ঠু ও সুন্দরভাবে করার জন্য আমাদের পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী নিয়োজিত রয়েছে। সেই বাহিনীর সাথে রয়েছে বিজিপি, র্যাব, আনসার বিডিপি, পুলিশ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট। কুষ্টিয়ায় স্ত্রী হত্যা মামলায় স্বামী আব্দুল আউয়ালকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে 50,000 টাকা জরিমানা এবং অনাদায়ে আরও 1 বছরের কারাদণ্ড প্রদান করা হয়। দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ এনায়েত কবির সরকার আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। মামলার বিবরণে জানা যায় 2020 সালের 29 জানুয়ারি সকালে স্ত্রী শাহানা খাতুনের সঙ্গে আসামির পরকীয়া সম্পর্কের জের ধরে ঝগড়া হয়। এর জেরে আব্দুল আউয়াল প্রকাশ্যে বাড়ির অন্যদের সামনে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের বড় ভাই বাদী হয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় হত্যা মামলা দায়ের করেন। নাটোরের বড়াইগ্রামে একটি ফিলিং স্টেশনকে 50,000 টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সকালে উপজেলার পাটোয়ারি ফিলিং স্টেশনে এই অভিযান চালানো হয়। স্থানীয়রা জানায়, দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও তেল না পেয়ে বিক্ষুব্ধ জনতা বনপাড়া হাটিকুমরুল মহাসড়ক অবরোধ করে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস ঘটনাস্থলে পৌঁছে অবরোধকারীদের সঙ্গে কথা বলেন। এ সময় ভুক্তভোগীরা অভিযোগ করেন, গত 6 এপ্রিল থেকে মেশিন নষ্ট বলে পাম্প কর্তৃপক্ষ তেল বিক্রি বন্ধ রেখেছে, কিন্তু রাতের আধারে তারা মজুতকৃত তেল অন্যত্র বিক্রি করে দিচ্ছে। পরে এই অভিযোগের সত্যতা পান ভ্রাম্যমাণ আদালত। এ বিষয়ে ইউএনও জানান, গত 6 এপ্রিল পাম্পটির মেশিন নষ্ট হওয়ার সময় সেখানে 3,700 লিটার তেল মজুত ছিল, কিন্তু তারা সংশ্লিষ্ট ট্যাগ অফিসার ও প্রশাসনকে না জানিয়ে গতরাতে গোপনে 2,600 লিটার তেল বিক্রি করে দেয়। এই অপরাধে ফিলিং স্টেশনকে 50,000 টাকা জরিমানা করা হয়েছে। তাদেরকে আমাদের মোবাইল কোর্টের মাধ্যমে 50,000 টাকা জরিমানা করেছি এবং তাদের কাছ থেকে মুচলেকাও নেওয়া হয়েছে এবং তারা আমাদেরকে যে বিষয়টি বললেন, এখানে কেউ এসে তাদেরকে হয়তো হুমকি দিয়েছে বা এরকম কিছু কথা বলেছে। তো আমরা সেই ভিডিও বা তাদের সিসিটিভি ক্যামেরার ফুটেজ আছে সেটিও চেয়েছি। সেগুলো সংগ্রহের পর আমরা পরবর্তী ব্যবস্থা নেব। এবার পুষ্টি নিবেদিত আন্তর্জাতিক সংবাদ। ইরানের ইউরেনিয়াম কর্মসূচি নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের সঙ্গে 2 সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তির আওতায় ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের নিখুঁত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। বার্তা সংস্থা এএফপিকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, ইরানের ইউরেনিয়ামের বিষয়টি সঠিকভাবে নিয়ন্ত্রণ করা না হলে তিনি এই চুক্তিতে যেতেন না। এছাড়া যুদ্ধবিরতির ফলে বর্তমানে ইরান পুনর্গঠন কার্যক্রম শুরু করতে পারবে বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। পাশাপাশি 2 সপ্তাহের এই যুদ্ধবিরতিকে বিশ্ব শান্তির জন্য একটি বড় দিন হিসেবে আখ্যায়িত করেন ডোনাল্ড ট্রাম্প। এছাড়া হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের জট নিরসনে যুক্তরাষ্ট্র সহায়তা করবে বলেও জানান তিনি। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রস্তাবিত যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এই উদ্যোগকে মধ্যপ্রাচ্য সহ বিশ্বজুড়ে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার একটি শক্তিশালী সংকেত হিসেবে উল্লেখ করেছেন তিনি। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বার্তায় আনোয়ার ইব্রাহিম জানান, ইরানের প্রস্তাবিত 10 দফা শান্তি পরিকল্পনা এবং তাতে ওয়াশিংটনের ইতিবাচক সাড়া অত্যন্ত আশাব্যঞ্জক। কোনো ধরনের প্রতারণা বা দ্বিমুখী নীতি ছাড়াই উভয় পক্ষ সততা ও দৃঢ়তার সঙ্গে আলোচনা প্রক্রিয়া এগিয়ে নেবে বলেও
আশা প্রকাশ করেন তিনি। এছাড়া গাজা সহ ফিলিস্তিনি জনগণের উপর চলমান সহিংসতা ও উচ্ছেদ অভিযান বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। এছাড়া সংকটময় সময়ে সফল মধ্যস্থতার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং তার সরকারকে বিশেষ ধন্যবাদ জানিয়ে ভয় বা চাপের তোয়াক্কা না করে সব পক্ষের সঙ্গে আলোচনায় পাকিস্তান যে দৃষ্টান্ত স্থাপন করেছে সেটিকে আন্তর্জাতিক কূটনীতিতে একটি অনন্য উদাহরণ হিসেবেও উল্লেখ করেন আনোয়ার ইব্রাহিম। যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে। পাকিস্তানি ক্রিকেটারদের জন্য আবারও খুলে গেল বিদেশি লিগের দরজা। 2026 মৌসুমে বিদেশি লিগে খেলতে 4 ক্রিকেটারকে নো অবজেকশন সার্টিফিকেট এনওসি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। এই তালিকায় আছেন সুফিয়ান মুকিম, মোহাম্মদ নওয়াজ, উসামা মীর এবং মোহাম্মদ আব্বাস। এর মধ্যে সুফিয়ান মুকিম, মোহাম্মদ নওয়াজ ও ওসামা মীর খেলবেন ইংল্যান্ডের জনপ্রিয় টি-20 টুর্নামেন্ট ভাইটালিটি ব্লাস্টে, আর পেসার আব্বাস খেলবেন দল ডার্বিশায়ারের হয়ে। সুফিয়ানের জন্য নির্ধারিত সময় 22 মে থেকে 7 জুন। অন্যদিকে নওয়াজ ও উসামা মীরকে দেয়া হয়েছে আরও দীর্ঘ সময়, ফলে টুর্নামেন্টের বড় অংশই দেখা যাবে তাদের। এদিকে আব্বাসের সূচি ভাগ করা হয়েছে এপ্রিল থেকে জুন এবং আগস্ট থেকে সেপ্টেম্বর পর্যন্ত কয়েকটি ধাপে। এতে যেমন তার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিশ্চিত হচ্ছে, তেমনি ইংল্যান্ডের রেড বল ক্রিকেটের ধারাবাহিকতাও বজায় থাকবে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আজ আতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হতে যাচ্ছে বার্সেলোনা। অন্যদিকে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি খেলবে লিভারপুলের বিপক্ষে। ম্যাচ দুটি বাংলাদেশ সময় রাত 1টায় অনুষ্ঠিত হবে। এর মধ্যে ক্যাম্প নুয়ে আতলেতিকো মাদ্রিদকে আতিথ্য দেবে বার্সেলোনা। এর আগে 2013-14 এবং 2015-16 মৌসুমে এই প্রতিযোগিতার শেষ 8-এ আতলেতিকোর কাছে হেরেই বিদায় নিতে হয়েছিল স্প্যানিশ জায়ান্টদের। এছাড়া ইউরোপিয়ান প্রতিযোগিতায় দুই দলের শেষ 4 দেখায় বার্সার জয় মাত্র 1টিতে। অন্যদিকে ঘরের মাঠে লিভারপুলকে আতিথ্য দেবে প্যারিস সেন্ট জার্মেই। এর আগে এই দুই দল 4 বার একে অন্যের মুখোমুখি হয়েছিল। সে সময় দুই দলই 2টি করে ম্যাচ জিতেছে। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। সার্বভৌমত্ব রক্ষায় বিমান বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার আহ্বান প্রধানমন্ত্রীর। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রেখে সন্ত্রাস বিরোধী আইনের সংশোধনী পাস। এবং সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা, ভোট 12ই মে। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি কনুদ শিকদার আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijaytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijaytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।